চলো তাহলে আমরা আজকে কাজ শক্তি ও ক্ষমতা অধ্যায়ের 3 নম্বর ক্লাস শুরু করি। এগুলা দেখব। এখানে বলা হচ্ছে কি, দেখো 80 কেজি ভরের ও 10 মিটার দৈর্ঘ্যের 1/4 শিকল টেবিলের কিনারা বরাবর ঝুলছে। তাহলে এমন একটা শিকলের কথা বলা আছে। দেখো মনে করো যে এই যে এরকম একটা হচ্ছে কি আছে, এরকম একটা শিকল আছে। তো এই শিকলটার 1/4 কি হইতেছে বলো? 1/4 এই যে ঝুলতেছে এইভাবে। শিকলটার কতটুক ঝুলতেছে? একটা শিকলের 1/4 ঝুলতেছে। তাহলে শিকলটার দৈর্ঘ্য কতটুক দেওয়া আছে? দেখো দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার দেওয়া আছে না? তো শিকলের পুরো দৈর্ঘ্য দেওয়া আছে 10 মিটার, যেখান থেকে এখানে ঝুলতেছে 1/4, এই কথাটা বলা আছে। সম্পূর্ণ শিকলটি টেনে উপরে তুলতে কৃতকাজ কত হবে, এটা নির্ণয় করো। তো এখান দেখো তুমি যে এইটা একটা শিকল, তাহলে শিকলের দৈর্ঘ্য কতটুক দেখো। এই জায়গা থেকে আমরা দেখতেই পাচ্ছি যে শিকলের দৈর্ঘ্য যেটা দেওয়া আছে কতটুক, যেটা দেওয়া আছে ইকুয়াল টু 10 মিটার, এটা না? তাহলে এখানে শিকল ঝুলছে কতটুক বলো এখানে? তাহলে এখানে শিকলটা টেবিলের কিনারা বরাবর হচ্ছে ঝুলছে কতটুক দেখো। এই জায়গা থেকে আমরা বলতে পারবো যে টেবিলের কিনারা বরাবর ঝুলছে। তাহলে টেবিলের কিনারা বরাবর ঝুলছে কত অংশ বলা আছে এখানে দেখো? 1/4। তাহলে এই জায়গা থেকে 10 মিটার দেওয়া আছে, এই 10 মিটারের 1/4 কি হইতেছে? ঝুলতেছে। তাহলে 1/4 কত দেখো? 1/4। তাহলে এটা কত হবে? 2.5 মিটার হবে না? 2.5 মিটার ঝুলতেছে। সম্পূর্ণ শিকলটি টেনে উপরে তুমি তুলবা, তাহলে কৃতকাজ কত? এখন আরও একটা জিনিস দেখো এখান থেকে, যে শিকলের ভর দেওয়া আছে। শিকলের ভর ইকুয়াল টু কত কেজি দেওয়া আছে? 80 কেজি। তাহলে এই যে কিনারা বরাবর যেটুক ঝুলছে, এই যে এই অংশের ঝুলন্ত অংশের ভর কতটুক হবে দেখো তো? যে ঝুলন্ত অংশের ভর কতটুক হবে? তাহলে 4/1 ঝুলছে। তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারবো দেখো? যে ঝুলন্ত অংশের ভর m ইকুয়াল টু 80/4 এত কেজি লিখতে পারবো না? তাহলে অতএব m ইকুয়াল টু কত কেজি দেখো? এই জায়গা থেকে আমরা পেয়ে গেলাম 20 কেজি। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম মূলত বলো? এখান থেকে আমরা দেখলাম যে এই যে শিকলের যে এই অংশটা দেখতেছো তুমি, এই অংশটার ভর কতটুক? এই অংশটার ভর হচ্ছে 20 কেজি। এটা তুমি হচ্ছে দেখলা। এখন দেখো তুমি শিকলটার এই যে বাকি যে 3/4 আছে, এই 3/4 আগে থেকে টেবিলের উপরে আছে না? আগে থেকে টেবিলের উপরে আছে। তাহলে তোমাকে কোন অংশটা টেবিলের উপরে নিতে হবে? এই যে এই অংশটা তোমাকে টেবিলের উপরে নিতে হবে। তাহলে এই অংশ যদি নাও, তাহলে তুমি এখানে কি করবা দেখো তো? উচ্চতা ধরার সময় কতটুক ধরবা? উচ্চতা ধরার সময় অবশ্যই তোমাকে এই যে এই অংশটার ভার কেন্দ্রটা নিয়ে তোমাকে কি করা লাগবে? কাজ করা লাগবে। তাহলে অতএব এইচ ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা দেখো তো? এইচ ইকুয়াল টু এই যে 2.5 কে তুমি 2 দ্বারা ভাগ দিলে এটার ভার কেন্দ্র পাবা না? তাহলে এটা কত হয়? 1.25 কি পেয়ে গেলা দেখো? 1.25 মিটার পেয়ে গেলা। তো এখন তুমি চিন্তা করো যে আমরা যদি কৃতকাজ নির্ণয় করি, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু mgh জানি না? তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারবো? যে আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু mgh। তাহলে আমরা কোন অংশটা মানে উপরে তুলতেছি দেখো? আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু mg কত দেখো? mgh। আমরা তুলতেছি এই যে এই অংশটা, এখানে দেখো এই অংশটা। তাহলে এই অংশের ভরটা কত কেজি? এই যে ভরটা 20 কেজি আমরা বের করে রাখছি। তাহলে এম এর মান কত কেজি বসবে এখানে দেখো? যে এম এর মান হচ্ছে কত কেজি? এম এর মান 20 কেজি। ঠিক আছে? তাহলে এই জায়গা থেকে দেখো যে এম এর মানটা কত? এম এর মান 20 কেজি। জি এর মান কত দেখো? জি এর মান 9.8। আর এইচ এর মানটা আমরা কত তুললাম একটু আগে দেখো? এইচ এর মানটা 1.25 তুমি দেখলা না? তাহলে এই জায়গা থেকে কত লিখতে পারবা দেখো? 1 পয়েন্ট কত দেখো? 1 পয়েন্ট হচ্ছে 25। তাহলে এত কি পেয়ে যাবো এই জায়গা থেকে? এত জুল। তাহলে এইটুক হিসেব করো তো কত পাও? টোয়েন্টি ইন্টু 9.8 ইন্টু 1 পয়েন্ট কত দেখো? 1.25। তাহলে এইটা হিসাব করলে কত পাও?
দেখো যে 245 কি 245 জুল হচ্ছে পাইলাম। তাহলে এরকম যদি কোনো অংশ ঝুলে থাকে তখন হচ্ছে ম্যাথ আমরা কিভাবে করব, বুঝতে পারছো? যে একটা শিকলের এই অংশ তোমাকে ঝুলাই দিছে এভাবে, তখন হচ্ছে ম্যাথ করার সময় তোমাকে কি ভার কেন্দ্রের সরণ দেখতে হবে। এই অঙ্কগুলো যখন করবা তখন অবশ্যই তুমি কিসের সরণ দেখবা, দেখো অবশ্যই তুমি হচ্ছে ভর কেন্দ্রের সরণটাই দেখবা। তুমি কিন্তু এই যে এখান থেকে আবার কি করবা না, যে এখানে যতটুক ঝুলছে পুরাটুক নিয়ে তুমি আবার কাজ করতে পারবা না, যে 2.5 মিটার এই যে এরকম তুমি করতে পারবা না। তাহলে এরকম যদি হয় তখন হচ্ছে আমরা কি করব, এই ভর কেন্দ্রের সরণ নিয়ে তখন এই ম্যাথগুলা সলভ করব। তাহলে এটা বোঝা গেল, পারবা এই টাইপের ম্যাথ। এখান দেখো পরের ম্যাথে বলা আছে আমাদের এম কেজি ভরের এল মিটার দৈর্ঘ্যের। তাহলে একটা কিসের কথা বলা আছে দেখো, এল মিটার দৈর্ঘ্যের এবং হচ্ছে এম কেজি ভরের কথা বলা আছে। একটি এল মিটার দৈর্ঘ্যের হচ্ছে 1/n অংশ শিকল টেবিলের কিনারা বরাবর ঝুলছে। তাহলে আগের অঙ্কের মতোই দেখো যে এইটা হচ্ছে একটা শিকল। এবার শিকলের কতটুক ঝুলতেছে বলতো, এবার শিকলের ঝুলতেছে 1/n অংশ, মানে এল দৈর্ঘ্যের কতটুক ঝুলতেছে। এল দৈর্ঘ্যের তোমাকে বলে দিছে যে এখানে ঝুলতেছে কতটুক, এই অংশটা হচ্ছে 1/n অংশ। এই যে টেবিলের কিনারা বরাবর 1/n অংশ কি হইতেছে, ঝুলতেছে। সম্পূর্ণ শিকলটি টেবিলের উপর নিতে কৃত কাজ হচ্ছে কত, এটা বের করতে বলছে। তাহলে এখান থেকে তুমি দেখো একটা জিনিস, যে এখানে কি তোমার পুরো ভর ঝুলতেছে না, একটা অংশ ঝুলতেছে কত, n 1 হচ্ছে কত 1/n অংশ। তুমি একটা জিনিস দেখো যে এখানে যে তুমি এই যে এই জায়গায় যে শিকলটা দেখতেছো, তাহলে এই শিকলের ভর নিয়ে কাজ করা লাগবে না আমাদের। তাহলে এই শিকলের ভরটা কি হবে আমাদের, পুরো ভরের 1/n অংশ হবে না। এবং এই শিকলের যে এখানে উচ্চতা, মানে এই যে এখানে দেখো যে এই শিকলের দৈর্ঘ্য, ছোট হাতের এল নিলাম আমরা, এই শিকলের দৈর্ঘ্যটা এই যে পুরো দৈর্ঘ্যের 1/n অংশ হবে না। তাহলে এখান থেকে দেখো যে ঝুলন্ত শিকলের যে ভর এই যে এম, এইটা হচ্ছে পুরো ভরের হচ্ছে কতটুক, পুরো ভরের হচ্ছে এন অংশ। যেখানে বড় হাতের এমটাকে আমরা বলতেছি যে শিকলের হচ্ছে কি দেখো, শিকলের ভর আমরা ধরে নিলাম, এটা যে ধরি শিকলের ভর হচ্ছে কতটুক দেখো এম। আর এখান থেকে দেখো এলটাকে আমরা কি ধরে নিলাম, এলটাকে ধরে নিলাম আমরা শিকলের কি দেখো, শিকলের হচ্ছে দৈর্ঘ্য। তাহলে এই যে ঝুলন্ত শিকলের ক্ষেত্রে কতটুক শিকল ঝুলতেছে, এম ভাগ হচ্ছে এন না, তাহলে এইটুক না। এখন দেখো যে এই যে ঝুলন্ত শিকলের যে দৈর্ঘ্য এইটা কতটুক হবে, তাহলে আমাদের এল ভাগ হচ্ছে এন হবে না। তুমি দেখো তাহলে এই যে এইচ ইকুয়াল টু তুমি কতটুক লিখতে পারবা এই জায়গা থেকে, এই যে গড় সরণ কতটুক লিখতে পারবা, এই যে এরকম একটা বিন্দুতে তুমি হচ্ছে কি পাবা, এই যে এই শিকলটার ভার কেন্দ্র পাবা না এই অংশটার। তাহলে এইটা তুমি কি লিখতে পারবা দেখো, এল ভাগ এন ভাগ কত দেখো তো, ভাগ হচ্ছে 2। তাহলে এল ভাগ কত, এল ভাগ 2n। তাহলে এইটা তুমি কি পেয়ে গেলা দেখো, এই যে গড় সরণ তুমি হচ্ছে পেয়ে গেলা, ঠিক আছে, বা ভর কেন্দ্রের হচ্ছে দূরত্ব পেয়ে গেলে। এই যে এই পুরো চেনটাকে তুমি যদি এখান থেকে শিকলটাকে উপরে নিয়ে গিয়ে তুলো, তাহলে তার ভর কেন্দ্রের সরণটা কতটুক হবে, এই যে এখান দেখো তার ভর কেন্দ্রের সরণ হবে এল ভাগ কত, এল ভাগ হচ্ছে 2n। তাহলে এই অংশটুক বোঝা গেল। এখান দেখো তাহলে ছোট হাতের এলটা আমরা কি বলতেছি দেখো, ঝুলন্ত শিকলের দৈর্ঘ্য। তাহলে কোন শিকলের, ঝুলন্ত, মানে যতটুক অংশ ঝুলতেছে আমাদের এই ঝুলন্ত শিকলের দৈর্ঘ্যটা হচ্ছে কি, দৈর্ঘ্যটা হচ্ছে এল। আর ছোট হাতের এম বলতেছি আমরা কোনটা দেখো, ছোট হাতের এম বলতেছি ঝুলন্ত শিকলের কি দেখো, ঝুলন্ত শিকলের হচ্ছে ভর, যতটুকু শিকল ঝুলতেছে সেইটার ভরটা হচ্ছে আমাদের কতটুকু, সেইটার ভর হচ্ছে এই যে ছোট হাতের এম। তাহলে এই জায়গা থেকে আমাদের যদি বলে যে কৃত কাজ নির্ণয় করো, এখানে বলা হচ্ছে যে কৃত কাজটা নির্ণয় করো শিকলটা টেবিলের উপর তুলতে। তাহলে কৃত কাজ ডাব্লু ইকুয়াল টু কত লিখতে পারবো আমরা, এম জি কত দেখো, এম জি এইচ। তো এই যে এই এমটা কত পাইলাম একটু আগে আমরা, এম ভাগ এন। আর এখানে জি, এইচ ইকুয়াল টু তুমি কত দেখলা দেখো তো, এল ভাগ কত দেখলা, এখানে এল ভাগ কত দেখছো দেখো, এল ভাগ 2n দেখছো। তাহলে এই জায়গায় কত বসবে আমাদের, এল ভাগ 2n বসবে না। তাহলে এই জায়গা থেকে আমাদের কি থাকে, উপরে উপরে থাকে এম জি এল, আর নিচে থাকে কতটুক দেখো, নিচে থাকে হচ্ছে 2n কত স্কোয়ার। তুমি চাইলে এটাকে এভাবেও লিখতে পারো যে 1 ভাগ হচ্ছে কত 2n স্কোয়ার ইন্টু এম জি এল। যেখানে এমটা হচ্ছে আমাদের কি বলো, যেখানে এই যে এমটা হচ্ছে এখানে পুরো শিকলের কি, পুরো শিকলের হচ্ছে দৈর্ঘ্য ভর,
আর এলটা হচ্ছে এখানে কি দেখো বড় হাতের এলটা, সেটা হচ্ছে পুরো শিকলের কি দৈর্ঘ্য। আর এই যে এনটা হচ্ছে কি দেখো তো কত অংশ হচ্ছে ঝুলতেছে, 1/n অংশ ঝুলতেছে। তাহলে এই যে এখানে এন এর ভ্যালুটা কি আমাদের এখানে বসাই দিতে হবে সরাসরি। তাহলে এই জায়গা থেকে পারবা না, এই যে এইটা মনে রাখবা, কারণ কখনো তোমাকে এমসিকিউ এরকম কোশ্চেনটা দিয়ে দিতে পারে যে এত অংশ ঝুলতেছে, 1/n অংশ ঝুলতেছে, তখন হচ্ছে এই কৃতকাজ কত সেটা টেনে তুলতে, তখন হচ্ছে তুমি যাতে কি করতে পারো, এই যে এটা দাগাতে পারো। এটা দেখে আবার ভয় পাওয়ার কিছু নাই যে ভর দেওয়া নেই, কিছু দেওয়া নেই, আমরা কিভাবে ভাগ করব, এরকম কিছু না, বোঝা গেল? তাহলে এটা কি করবা, এটা হচ্ছে এইভাবে সলভ করে ফেলবা যদি আসে। দেখো, বলো। হ্যাঁ, হ্যাঁ, ভরকেন্দ্র, হ্যাঁ ভরকেন্দ্র কেন নিব, কারণ হচ্ছে যে সমস্ত ভর কোন বিন্দুতে এখানে বিদ্যমান, এই ভরকেন্দ্রতে বিদ্যমান ধরা হয়। তুমি একটা জিনিস দেখো, যে এই যে তুমি এই জায়গায় যদি সরণটা ধরো, কথার কথা, তাহলে এই যে এই জায়গাটুক তুলতে, তোমার দেখাচ্ছি দাঁড়াও, যে এই যে এই জায়গাটুক তুলতে যে কাজটা করা হয়েছে, এই যে এই জায়গা তুলতে কি সেই কাজ করা হবে, বলো? তখন আলাদা আলাদা কাজ হবে না। তুমি এটাকে মনে করো ছোট ছোট অংশে ভাঙো। এই যে এইটা হচ্ছে আমাদের ঝুলন্ত হচ্ছে কি, ঝুলন্ত হচ্ছে শিকলটা। তো মনে করো এই যে এইটা হচ্ছে আমাদের কি শিকলের একটা অংশ, এই ঝুলন্ত শিকলটার। তো এই যে এইটা তুলতে যতটুক কাজ করা লাগবে, এইটা তুলতে কি ততটুক কাজ করা লাগবে? অবশ্যই না। তাহলে তুমি যদি কি করো, এই যে আলাদা আলাদা কাজগুলো নির্ণয় করো, যে এটা তুলতে কাজ, এটা তুলতে কাজ, এটা তুলতে কাজ, এটা তুলতে কাজ, তাহলে তারপর যদি তুমি দেখো, তাহলে দেখবা যে এই যে এই পুরো শিকলটার হচ্ছে অর্ধেক, মানে হচ্ছে পেয়ে যাচ্ছ তুমি, অর্ধেক নিয়ে কাজ করা লাগছে দৈর্ঘ্যটা। তাহলে তুমি দেখবা যে এই যে এই দৈর্ঘ্যটাই তখন তোমাকে কি করা লাগতেছে, কারণ এটার ক্ষেত্রে মনে করো যে কতটুক 1, এটার ক্ষেত্রে কতটুক মনে করো 2 সেন্টিমিটার, এটার ক্ষেত্রে কতটুক 3 সেন্টিমিটার তোমাকে তুলতে হইতেছে, এরকম হইতেছে না? আর এটার ক্ষেত্রে মনে করো যে কত 8 সেন্টিমিটার তুলতে হয়। তুমি এগুলা কি করবা, যোগ করবা। যোগ করার পর দেখবা যে এইটা তুলতে যতটুকু কাজ করা লাগছে, এইটা তুলতে তো ততটুকু কাজ করা লাগে না। তাহলে তোমাকে কোন কাজটা আনতে হবে, তোমাকে তখন গড় কাজটা আনতে হবে। এই জন্য হচ্ছে কি করা হয়, এই জন্য হচ্ছে এই যে এখানে তোমাকে গড় সরণটা নিয়ে কাজ করা লাগবে। যেগুলা হচ্ছে সম আকৃতির জিনিস না, মনে করো যে এরকম যে দেখা যাচ্ছে যার দৈর্ঘ্য প্রস্থ এগুলা বিবেচনা করা যায়, ওগুলার ক্ষেত্রে তোমাকে কি করা লাগবে, সবসময় ভর কেন্দ্রটাই এখানে তোমাকে বোঝা লাগবে। আমরা ওই যে পানি তুলি না কুয়া থেকে, কুয়া থেকে পানি তুলতে যেমন হচ্ছে আমাদের কি ভর কেন্দ্রের সরণ লাগে, ঠিক এরকম এগুলো অঙ্ক। বোঝা গেল? এখান দেখো আমাদেরকে বলা হচ্ছে যে 80 কেজি ভর ও 10 মিটার দৈর্ঘ্যের 1/4 শিকল হচ্ছে কি হইতেছে, টেবিলের কিনারা বরাবর ঝুলতেছে। তাহলে আগের মতোই দেখো, এই যে এই টেবিলটার শিকলটা হচ্ছে কত মিটার, দেখো এই যে এইটা হচ্ছে শিকল একটা হচ্ছে ঝুলতেছে, 10 মিটার দৈর্ঘ্যের একটা শিকল, এটা একটা 10 মিটার কি দেখো 10 মিটার হচ্ছে দৈর্ঘ্যের শিকল। এখন 10 মিটার দৈর্ঘ্যের শিকলের কতটুক ঝুলতেছে, 1/4। তো এই যে শিকলের ভর, শিকলের ভর কি আমরা জানি, বলো? শিকলের ভর আমরা জানি না। তাহলে আমরা ধরেই নিই যে শিকলের হচ্ছে ভর কত, দেখো শিকলের ভরটাকে তুমি ধরে নাও বড় হাতের এম, সেটা হচ্ছে কত কেজি দেওয়া আছে, 80 কেজি দেওয়া আছে। এখান দেখো শিকলের যে দৈর্ঘ্য, সেটাকে আমরা কি ধরি, বড় হাতের এল ধরি। তাহলে এইটা কত মিটার দেওয়া আছে, দেখো তো 10 মিটার দেওয়া আছে। এটুক তো বুঝলা। এখন শুধু এটুকুই বলনি, এইটা বলছে যে এর সাথে শিকলের শেষ প্রান্তে ঝুলন্ত 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 8 কেজি ভরের একটি গোলক হচ্ছে কি হইতেছে, ঝুলতেছে। তাহলে এখানে আরও একটা কি আছে, গোলক ঝুলছে। এই যে দেখো এখানে একটা এবার কি আছে, গোলক আছে, যেটার হচ্ছে ব্যাসার্ধ কতটুক দেওয়া আছে, দেখো 10 সেন্টিমিটার ব্যাসার্ধ। এবং এই গোলকের ভরটা কত দেওয়া আছে, দেখো m2 ইকুয়াল টু দেওয়া আছে তোমাকে 8 কেজি এই জায়গায়। সম্পূর্ণ শিকলটি, এই যে তুমি সম্পূর্ণ শিকলটি বলতে তোমাকে বোঝাচ্ছে এই যে এই বল সহ তুমি উপরে তুলবা, তো উপরে তুলতে কৃতকাজ কত। এখন দেখো তো যে এই শিকল যেমন আমাদের শিকলের ভরগুলা যেমন হচ্ছে কি এই এই অংশটাতে হচ্ছে কি সমভাবে আছে, এই যে এই গোলকের ভরটা কি সেই সেম ভাবে থাকবে আমাদের? অবশ্যই না। তাহলে এখানে কৃতকাজ আমরা কয়ভাবে নির্ণয় করব, দুইভাবে পাবো। একটা হচ্ছে শিকলের জন্য আমরা একটা কৃতকাজ পাবো, আর একটা হচ্ছে এই যে এই আমাদের নিরেট গোলকটার জন্য আমরা একটা কি পাবো,
গোলকের জন্য হচ্ছে আমরা একটা কৃতকাজ পাবো। দুইটা কৃতকাজ যখন যোগ করব তখনই হচ্ছে আমরা কি পাবো দেখো তো, তখনই আমরা হচ্ছে মোট কাজ পাবো না। তাহলে আমাদের প্রথম কাজ হবে কিসের জন্য, আমাদের প্রথম কাজ হবে একবার হচ্ছে শিকলের জন্য বের করা। তাহলে এই জায়গা থেকে দেখো যে শিকলের জন্য আমরা কি লিখতে পারবো, এম ইকুয়াল টু কতটুক লিখতে পারবা তুমি, এম ভাগ কত 4, 1/4 ঝুলতেছে না। তাহলে এম এর মান কত কেজি দেখো 80 কেজি, ভাগ হচ্ছে কত দেখো, ভাগ হচ্ছে 4। তাহলে এইটা কত দেখো, এইটা হচ্ছে 20 কেজি। বোঝা গেল? এখন এই যে এইচটা যে তুমি দেখবা, তাহলে এই যে এইচ ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা দেখো তো, এই যে কত অংশ ঝুলতেছে এখানে বলো, এখানে ঝুলতেছে এল ভাগ 4 অংশ না। তাহলে এল ভাগ 4 সমান হচ্ছে কত, 10 ভাগ 4। তাহলে এই জায়গা থেকে দেখো যে এল ভাগ 4 এর অর্ধেক, তাহলে 10 ভাগ 4 সমান হচ্ছে কত, 2.5। আর এখানে দেখো যে এটারও অর্ধেক হবে তোমার ভরকেন্দ্র যদি দেখতে চাও, তাহলে ভরকেন্দ্রের সরণ কতটুকু এখানে পাবা তুমি, 1.25 কি দেখো 25 হচ্ছে মিটার পাবা। ঠিক আছে? তাহলে এখানে তুমি এই যে এটাকে দাও m1, এটাকে দাও কি দেখো, এটাকে দাও h1। তাহলে আমাদের কি প্রয়োজন দেখো, w1 আমরা হচ্ছে বের করি শিকলের ক্ষেত্রে। তাহলে এখানে আমরা জানি কি বলো, শিকলের ক্ষেত্রে আমরা জানি w1 ইকুয়াল টু হচ্ছে কত, m1 g কত h1, এটা লিখতে পারবো। তাহলে m1 এর ভ্যালুটা কত দেখো 20 কেজি, g এর ভ্যালুটা কত দেখো 9.8, আর h1 এর ভ্যালুটা কত বলো এবার, h1 এর ভ্যালুটা কত, এই যে 1.25 না, 1.25। এই ভ্যালুটা যদি হিসাব করো তাহলে কতটুক পাবা দেখো, একটু আগে আমরা বের করছিলাম এই ভ্যালুটা একবার, ঠিক আছে না, 245 হচ্ছে কি পাইছিলাম দেখো, জুল পাইছিলাম। তাহলে এটা কিসের ক্ষেত্রে তুমি পাইলা, এটা হচ্ছে শিকলের ক্ষেত্রে। তাহলে এখানে দেখো যে আমরা গোলকের জন্য যে কৃতকাজ নির্ণয় করব, তাহলে আমাদের দেখা লাগবে কি দেখো, গোলকের হচ্ছে ভরকেন্দ্রের সরণ কতটুকু, এইটুকু আমাদের। তাহলে এখান থেকে কি হইতেছে দেখো, এই যে শিকলের 1/4 ঝুলতেছিল, তাহলে এইটুকার পরিমাণ কতটুক দেখো 2.5 মিটার। এই যে গোলকের ভরকেন্দ্র কোথায় আছে, 2.5 মিটারের চাইতে আরও হচ্ছে কতটুক নিচে আছে, 0.1 মিটার হচ্ছে কি আছে, 0.1 মিটার নিচে আছে। এখান দেখো শিকলটা যে জায়গা থেকে ঝুলতেছিল সেখান থেকে আবার কতটুক, 0.1 মিটার কি আছে দেখো, 0.1 মিটার হচ্ছে উপরে আছে। তাহলে এই জায়গা থেকে যদি আমরা এই যে এইটার ক্ষেত্রে সরণটা দেখি, তো গোলকের ভরটা কিন্তু দেওয়াই আছে এখানে, গোলকের ভর m ইকুয়াল টু কত কেজি দেওয়া আছে দেখো, 8 কেজি দেওয়া আছে। তো এই যে m2 দাও এটাকে, তাহলে এটাকে কত দিই দেখো, h2 ইকুয়াল টু কত লিখতে পারবো দেখো, 10 সেন্টিমিটার দুইবার, তাহলে 0.1 সেন্টিমিটার প্লাস 1/4 দৈর্ঘ্য, তাহলে 1/4 কত 10-এর 2.5। আর এখান দেখো যে আরও একবার হচ্ছে কত আমাদের 0.1 মিটার। তাহলে এইটুক যদি যোগ করি আমরা, তাহলে এখানে কত পাবো দেখো তো, 2.5, 2.6, 2 কত দেখো 2.7 মিটার। তাহলে আমরা এটা কিসের মান পেয়ে গেলাম, h2 এর মান পেয়ে গেলাম। তাহলে গোলকের ক্ষেত্রে তুমি কৃতকাজ নির্ণয় করতে পারবা না, তাহলে অতএব এই যে গোলকের ক্ষেত্রে কৃতকাজটা সেটা হচ্ছে কত, w2 ইকুয়াল টু হচ্ছে m2 g ইন্টু হচ্ছে h2। তাহলে m2 এর মান কত দেখো 8, g এর মান 9.8, আর এই যে h2 এর মান কত দেখো 2.7। এইটা বের করো কতটুকু হয়। কত, তাহলে 211 হচ্ছে কত দেখো 68। তাহলে এত জুল পেয়ে গেলাম। তাহলে অতএব এই জায়গা থেকে আমাদের টোটাল কৃতকাজটা দরকার না, তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারবো যে মোট কৃতকাজ W ইকুয়াল টু কতটুক দেখো, W1 প্লাস হচ্ছে কতটুক দেখো, প্লাস হচ্ছে W2। তাহলে W1 এর ভ্যালুটা আমরা কত পাইছিলাম, এই জায়গায় দেখো যে আমরা বের করে রাখছি 245 হচ্ছে জুল। তাহলে এই জায়গা থেকে দেখো যে 245 হচ্ছে জুল বের করে রাখছি, আর এখানে আমরা কত পাইলাম 211 হচ্ছে কত দেখো 68। তাহলে এত জুল আমরা পাইলাম। এই দুটা যদি যোগ করি তাহলে আমরা মোট কৃতকাজটা পেয়ে যাব না, শিকলটা উপরে তুলতে হচ্ছে কতটুকু কৃতকাজ, কত পাইলা এটা 456 কত দেখো 68। তাহলে এত জুল আমরা পেয়ে গেলাম। তাহলে এরকম যদি থাকে আমাদের যে দেখা যাচ্ছে যে সম আকৃতির না বস্তুটা, তখন হচ্ছে আমরা কি করব বলতো, আমরা আলাদা আলাদাভাবে কৃতকাজ নির্ণয় করব।
বোঝা গেল? তাহলে এরকম যদি থাকে তাহলে আমরা এভাবে আলাদা আলাদাভাবে কি করব, কৃতকাজ নির্ণয় করব। তো এখানে দেখো আমাদেরকে বলা হচ্ছে 1.5 মিটার দীর্ঘ এবং 0.8 কেজি ভরের একটি চেন একটি টেবিলের উপর রাখা আছে। দেখো যে একটা চেন হচ্ছে একটা টেবিলের উপর কি করা আছে, দেখো রাখা আছে, এবং এর এক প্রান্ত টেবিল থেকে ঝোলে। তাহলে একটা প্রান্ত টেবিল থেকে কি করে, ঝোলে। ঝুলন্ত অংশের দৈর্ঘ্য যখন মোট দৈর্ঘ্যের 1/3, মানে এরকম মনে করো একটা চেন আছে, এই চেনের হচ্ছে কি হইতেছে, এই চেনের একটা অংশ হচ্ছে ঝুলতেছে, এই যে এরকম ঝুলতেছে। মনে করো তুমি ঝুলাইতেছো, এই যে এরকম আস্তে আস্তে ঝুলন্ত অংশ তুমি বাড়াইতেছো। মনে করো একটা এই যে এভাবে চেন নিছো, এভাবে তুমি ঝুলন্ত অংশ বাড়াইতেছো, ছাড়তেছো, দেখতেছো যে কোন সময়ে হচ্ছে চেনটাকে আর তোমার কি এদিকে ঝুলান লাগতেছে না, আস্তে আস্তে নিজে নিজেই পড়তে শুরু করছে। এরকম বোঝাচ্ছে তোমাকে, ঠিক আছে? তাহলে এটা বলা হচ্ছে তোমাকে যখন হচ্ছে চেনটার দৈর্ঘ্য, এই যে দেখো এইটা মূল দৈর্ঘ্যের 1/3, তখন চেনটা কি করে, দেখো তখন চেনটা গড়িয়ে পড়া শুরু করে। তখন চেনটা কি করে, তখন চেনটা গড়িয়ে পড়া শুরু করে। এই যে এইটা যদি 1/3 হয় তাহলে এই মুহূর্তটাই কি হবে, দেখো তো চেনটা গড়িয়ে পড়া শুরু করবে না। তাহলে এই যে এইখানে যে অংশটা আছে সেইটা হচ্ছে 2 ভাগ হচ্ছে 3 অংশ না পুরো দৈর্ঘ্যের। এটা কি বোঝা গেল? এই পুরো দৈর্ঘ্যের তাহলে কত অংশ, এটা এটা হচ্ছে 2 ভাগ কত 3 অংশ। তাহলে এই অংশটার ভর কতটুক বলতো? যদি মোট ভর হচ্ছে কত হয়, মোট ভর যদি m হয় তাহলে 2 ভাগ 3m না? এই যে এই অংশটা ভর, এই যেটা টেবিলের উপরে আছে, চেনের যে অংশটা টেবিলের উপর আছে সেইটার ভর কত, 2 ভাগ হচ্ছে 3m। তাহলে এই যে অংশটা ঝুলছে এই অংশটার ভর কত, দেখো তো 1 ভাগ 3m না? এই কথাটুকু কি বুঝতে পারছো? তাহলে এখন তুমি এখান থেকে একটা জিনিস দেখো যে এই সময়ে যখন 1 ভাগ 3 অংশ ঝুলে তখনই চেনটা গড়িয়ে পড়া শুরু করে, মানে কেবল শুরু করছে। তার মান তুমি কি দেখো তো, এই যে এই চেনটা কর্তৃক এখানে যে আমাদের কি আছে, ঘর্ষণ বল আছে। এই চেনটা কর্তৃক এখানে যে ঘর্ষণ বল আছে, এই ঘর্ষণ বলটা আর এই যে এটা কর্তৃক এই দিক বরাবর নিচের দিক বরাবর যে ওজন আছে এই ওজনটা সমান ছিল, যার কারণে কি এটা পড়তেছিল না। আর যেমন এই যে এই ওজনটা বেশি হয়ে গেছে তেমন পড়া শুরু করছে। জিনিসটা কি এরকম না? বোঝা গেল কি? এই যে এইটার ক্ষেত্রে তুমি যে এমটা দেখতেছো, এমজি ওজনটা, এই ওজনটা যখন কি হয়েছে, ওজনটা আর এই যে এইটা যখন কি এই ঘর্ষণ বলটা যখন সমান তখন চেনটা পড়তে শুরু করে নাই। চেনটা পড়তে শুরু করছে কখন, যেমন এটা একটু বেশি হয়ে গেছে তেমন পড়তে শুরু করছে। তাহলে আমরা তো এই যে 1 ভাগ 3m, মানে এই যে এখান দেখো যখন 1/3 ঝুলে তখন শুরু করলো কেবল পড়তে। তাহলে আমরা লিখতে পারবো না যে এই যে 1 ভাগ 3m এর জন্য যে এখানে নিচের দিকে অভিকর্ষজ বল, এই অভিকর্ষজ বলটা এই যে এই চেনের জন্য যে ঘর্ষণ বল, এই অংশের জন্য যে ঘর্ষণ বল, এই ঘর্ষণ বলের সমান। তাহলে এই ঘর্ষণ বল F ইকুয়াল টু তুমি কতটুকু লিখতে পারবা, দেখো তো এই ঘর্ষণ বল F ইকুয়াল টু তুমি নিউ আর লিখতে পারবা না? তো নিউ আর ইকুয়াল টু তুমি কত লিখতে পারো, আর ইকুয়াল টু mg জানো। তাহলে এমটা কতটুকু এখানে বলো, 2 ভাগ 3 অংশ না টোটাল ভরের? তাহলে 2 ভাগ 3 হচ্ছে কত, m ইন্টু হচ্ছে কতটুক, দেখো জি এইটুক লিখতে পারি। এটা বুঝতে পারলা? তাহলে নিউ ইন্টু 2 ভাগ 3, শিকলের ভরটা কতটুক ছিল 0.8, এই যে 0.8 বসাও। আর জি এর ভ্যালুটা কত দেখো তো, এই জায়গা থেকে জি এর ভ্যালুটা তুমি হচ্ছে জানো, সেটা হচ্ছে 9 পয়েন্ট কত, 9 পয়েন্ট হচ্ছে 8। এটাকে তুমি কি দাও, 1 নম্বর দাও। দ্বিতীয়ত দেখো এই যে আমাদের ঝুলন্ত অংশের জন্য, এই ঝুলন্ত অংশের জন্য ডাব্লু ইকুয়াল টু কতটুক লিখতে পারবা, ডাব্লু ইকুয়াল টু এই যে mg লিখতে পারবা না? তো এখানকার mটা কত, 1 ভাগ 3m না? আর ইন্টু হচ্ছে কত, দেখো ইন্টু হচ্ছে জি, এটা লেখা যায়। এখন তুমি এই জায়গা থেকে কি লিখতে পারবা, অতএব F ইকুয়াল টু কত, দেখো F ইকুয়াল টু হচ্ছে ডাব্লু। তাহলে F ইকুয়াল টু যদি ডাব্লু হয় তাহলে এখানে নিউ ইন্টু 2 ভাগ 3 ইন্টু কত, দেখো 0.8 ইন্টু কত 9.8 ইকুয়াল টু এই যে 1 ভাগ 3, এই যে এখান দেখো m এর ভ্যালুটা কত 0.8 আর এখান দেখো জি এর ভ্যালুটা কত 9.8। তো 9.8 0.8 9.8 0.8 কাটা, তাহলে নিউ ইকুয়াল টু কত থাকে, এইদিকে 1 ভাগ 3 ছিল আর এখানে হচ্ছে কত হইলো, দেখো 3 ভাগ 2 এ পাশে চলে আসলো, 2 ভাগ 3টা এ পাশে আসলে 3 ভাগ 2 হয়।
তাহলে এই জায়গায় কতটুক থাকে, এই জায়গায় থাকে হচ্ছে আমাদের অর্ধেক, হাফ। তাহলে নিউ ইকুয়াল টু কত, নিউ ইকুয়াল টু হচ্ছে 1/2। এটা তুমি কি পাইলা, এটা তুমি এই যে তলের সাথে চেনের ঘর্ষণ গুণাঙ্কটা হচ্ছে পেয়ে গেলা, তাহলে 1/2 যেটা তুমি পাইলা। এখন তোমাকে বলছে, হ্যাঁ বলো। এই যে বললাম কি, যে এই চেনটা যখন হচ্ছে কি 1/3 ঝুলে আছে আর 2/3 উপরের দিকে আছে, তার মানে দেখো এই যে এই চেনের সাথে এই তলের একটা ঘর্ষণ বল আছে না, উপরে যেটা ঝুলতেছে, এইটার ঘর্ষণ বলটা। আর এই যে এখানকার দেখো যে এখানে যে আমাদের mg ক্রিয়া করতেছে, মানে এই যে এই চেনটার ভরের জন্য যে অভিকর্ষজ বল ক্রিয়া করতেছে, এই অভিকর্ষজ বল সমান বলেই তো চেনটা স্থির ছিল। আর মানে তখনই তো কেবল শুরু করছে, বোঝো নাই? এজন্য হচ্ছে আমরা কি, এই জন্য আমরা এটা লিখতে পারি এই জায়গা থেকে। এখন দেখো, এখন তোমাকে বলছে সমগ্র চেনটি যখন টেবিল থেকে গড়িয়ে পড়বে তখন হচ্ছে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ কত। তুমি একটা জিনিস দেখো, এই যে সমগ্র চেন যখন গড়িয়ে পড়বে, তার মানে হচ্ছে কোন অংশ গড়িয়ে পড়বে বলতো? এই 2/3 গড়িয়ে পড়বে না, এই অংশটা, এই 2/3 কি হবে, এই যে এখানকার এই যে টেবিলের উপরে যে অংশটা আছে এইটা হচ্ছে গড়িয়ে পড়বে। তো তুমি দেখো তো, এই প্রান্ত যখন নিচে পড়বে, এই প্রান্ত পড়ার জন্য ঘর্ষণ বলটা কি থাকবে কোনো, বলো, কোনো কি ঘর্ষণ বল পাবে সে এই যে এইটা পড়ার জন্য? তো এই মুহূর্তটাই ঘর্ষণ বলটা 0, শুরুর মুহূর্তে। আর এই যে যখন শেষ মুহূর্তটা পড়বে তখন তুমি একটা কি ঘর্ষণ বল পাবা না, যেটাকে তুমি মনে করো F ড্যাশ। তো এইটার তো একটা ঘর্ষণ বল আছে। তাহলে এই যে এই মুহূর্ত আর এই মুহূর্তে তোমাকে গড় ঘর্ষণ নিতে হবে। গড় ঘর্ষণ কেন নিতে হবে? কারণ প্রত্যেকটা এই যে এখানকার মনে করো যে এই যে এইটার জন্য, এই শিকলের হচ্ছে দানাটার জন্য, এই শিকলের দানাটার জন্য, এই দানাটার জন্য, প্রত্যেকটা দানার জন্য কিন্তু ঘর্ষণ বল সেম না। কারণ হচ্ছে কি, এই শিকলে এই দানাটা হচ্ছে কোনো প্রকার ঘর্ষণ বলই সে কি করতেছে না, এখানে পাইতেছে না। কিন্তু এই দানাটা হচ্ছে কি হইতেছে দেখো, পুরো পটটা জুড়েই ঘর্ষণ পাইতেছে। তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে গড় একটা ভ্যালু নিতে হবে এই জায়গা থেকে। কথা কি বোঝা গেল? তাহলে তোমাকে এই জায়গা থেকে কি করা লাগবে, এই জায়গা থেকে গড় একটা কিনতে হবে, তোমাকে ভ্যালু নিতে হবে। তাহলে তুমি F ইকুয়াল টু এই যে নিউ আর মনে করো এই সূত্র তুমি বসাই দিলেই কিন্তু তুমি এখানে কি পেয়ে যাবে না, ঘর্ষণ বলটা পেয়ে যাবে না। তাহলে এখানে দেখো চেন পড়ে যাওয়ার পর ঘর্ষণ, দেখো চেন পড়ে যাওয়ার পর হচ্ছে ঘর্ষণ কতটুকু হবে, কোনো ঘর্ষণ কি থাকবে যখন চেনটা পড়ে যাবে? তাহলে চেন পড়ে যাওয়ার পর, চেন পড়ে যাওয়ার পর ঘর্ষণটা আমাদের কি হবে দেখো, ঘর্ষণটা হচ্ছে আমাদের 0 হবে, মনে করো ঘর্ষণ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এই জায়গা থেকে দেখো যে গড় ঘর্ষণ বল আমরা কত লিখতে পারবো। তাহলে এই জায়গা থেকে আমরা যদি বলি গড় ঘর্ষণ বল, তাহলে গড় ঘর্ষণ বল এই যে এইটা ইকুয়াল টু আমরা লিখতে পারি, মনে করো F বাদ দিলাম আমরা, তাহলে এটা কত, F প্লাস হচ্ছে F ড্যাশ ভাগ কত দেখো, ভাগ হচ্ছে 2। তাহলে F হচ্ছে কত, 0। F ড্যাশ কতটুক দেখো তো, F ড্যাশ হচ্ছে এই যে এই দানা পর্যন্ত হচ্ছে তুমি নেবা, ঘর্ষণ বলটা নেবা। তাহলে এই পুরো দৈর্ঘ্যের জন্য F ড্যাশ না, আর এটার জন্য কি ছিল আমাদের, শুধু F ছিল না। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো দেখো, এই জায়গায় আমরা লিখতে পারবো এই যে F ইকুয়াল টু কত, নিউ হচ্ছে R। তো R এর ভ্যালু কতটুক দেখো, mg। তাহলে m কতটুক, 2/3m ইন্টু হচ্ছে কত g, আর নিচে আছে আমাদের কত দেখো 2। তাহলে এই যে F বার ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো, এই যে নিউ এর ভ্যালু আমরা পাইছি হাফ, ইন্টু এই যে এখানে আছে 2/3, ইন্টু m এর ভ্যালু কতটুক দেখো, পুরো ভরটা কত ছিল 0.8, g এর ভ্যালুটা কতটুক দেখো 9.8, আর নিচে হচ্ছে কত দেখো 2 থাকে। তাহলে এইটা যদি কাটাকাটি করো তাহলে আমাদের কত আসে, যে 9.8 ইন্টু 0.8 ভাগ হচ্ছে এই যে এই 3টা নিচে চলে আসবে, আর নিচে একটা কি আছে দেখো 2 আছে, এই 2 কাটা। তাহলে এইটা হিসাব করলে কতটুক পাও, 1.30 হচ্ছে কত দেখো 67 নিউটন পেয়ে গেলে। তাহলে এটাই কি অ্যান্সার না, এটাই কি অ্যান্সার না? কি বলছে তোমাকে দেখো, যে সমগ্র চেনটি
যখন টেবিল থেকে গড়িয়ে পড়বে তখন ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ কত। তাহলে এই যে এই চেনটা আস্তে আস্তে কি এভাবে হচ্ছে আস্তে 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 গড়িয়ে নিচের দিকে পড়ে যাবে, তখন ঘর্ষণ বল কত। তাহলে এই বিন্দুর জন্য যা ঘর্ষণ বল হবে, এই যে এই বিন্দুর জন্য তো তা ঘর্ষণ বল হবে না, এটার জন্য বেশি হবে, এটার জন্য নাই। তাহলে তোমাকে কিনতে হবে, তোমাকে এই যে গড় ঘর্ষণ নিতে হবে এই জন্য। বোঝা গেল কথাটা? পারবা এই টাইপের ম্যাথ? ঘর্ষণ বল না, কি আমাদের ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ চাইছে না ঘর্ষণ বল চাইছে? ঠিক আছে, এখন দেখো যে আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি। চিত্রে দণ্ডের দৈর্ঘ্য কত মিটার দেওয়া আছে, দেখো দণ্ডের দৈর্ঘ্য 2 মিটার দেওয়া আছে। আচ্ছা দেখো যে চিত্রে দণ্ডের দৈর্ঘ্যটা দেওয়া আছে 2 মিটার, তাহলে এই যে এখানে যে দণ্ডটা দেখতে পাচ্ছ এই দণ্ডের দৈর্ঘ্যটা কত মিটার, দেখো 2 মিটার, এবং গোলকের ব্যাস দেওয়া আছে। এই যে এই গোলকটা আছে, যে এই গোলকটার ব্যাস দেওয়া আছে কিন্তু ব্যাসার্ধ কিন্তু না। তাহলে ব্যাসটা কত সেন্টিমিটার দেওয়া আছে, দেখো গোলকের ব্যাসটা দেওয়া আছে 5 সেন্টিমিটার। বলছে দণ্ড ও গোলকের সংযুক্ত ভর হচ্ছে 5 কেজি। এবার দেখো দণ্ড আর গোলকের সংযুক্ত ভর কত কেজি, 5 কেজি। তাহলে এই জায়গা থেকে আমরা হচ্ছে ধরে নিই যে ধরি কিসের ভর, দণ্ডের ভর। তাহলে দণ্ডের ভর ইকুয়াল টু হচ্ছে আমরা ধরে নিলাম কত, দেখো m1। ঠিক আছে, তাহলে দণ্ডের ভর হচ্ছে m1, এবং আরও একটা আছে সেটা হচ্ছে কিসের ভর, দেখো গোলকের ভর। তাহলে গোলকের ভর হচ্ছে আমরা ধরে নিলাম কত, দেখো ভর ধরে নিলাম আমরা হচ্ছে m2। বোঝা গেল? তো এখানে বলা আছে দণ্ড এবং গোলকের সংযুক্ত ভর মানে যোগ করলে আমরা কত কেজি পাবো, দেখো এইটা হচ্ছে পাবো 5 কেজি। এটা না বলা হচ্ছে যে গোলক ও দণ্ডের ভরের অনুপাত যথাক্রমে 1:9। তাহলে এবার হচ্ছে গোলকের ভরটা আগে দেওয়া আছে যে m2 হচ্ছে m1 ইকুয়াল টু হচ্ছে কত দেওয়া আছে, 1:2 হচ্ছে কত, দেখো 1:9 হচ্ছে 9 দেওয়া আছে। বোঝা গেল? এটা দেওয়া আছে। এখন বস্তুটি আনুভূমিক অবস্থান হতে উলম্ব অবস্থান নিতে কৃত কাজ কত। এই যে দেখো আনুভূমিক অবস্থা এরকম ছিল, তুমি এই অবস্থা থেকে এই অবস্থায় নিয়ে গেছো, তাহলে কৃত কাজ কত এইটা তোমাকে নির্ণয় করতে হবে। দেখো তো এই কৃত কাজটা কয়টা স্টেপে আমাকে করা লাগবে। একবার হচ্ছে দণ্ডের জন্য কৃত কাজ আমাকে বের করতে হবে, একবার হচ্ছে এই যে এই গোলকের জন্য কৃত কাজ বের করতে হবে। কারণ গোলকের এই যে আকৃতি আর দণ্ডের আকৃতি তো একরকম না, সমভর তো না, সব জায়গায় তো ভর সমান না। তাহলে তুমি যদি এই যে গোলক এবং দণ্ড একসাথে ধরো তাহলে এর ভরকেন্দ্র খুঁজে পাওয়া আমাদের কঠিন না। কিন্তু আমরা যদি কি করি, এই যে দণ্ডের জন্য আলাদা কাজ বের করি, গোলকের জন্য আলাদা কাজ বের করি, তাহলে আমাদের কি হবে, তাহলে আমাদের এই যে ভরকেন্দ্র খুঁজে পাওয়া কঠিন না। আমরা তো বুঝতেই পারতেছি যে গোলকের এই যে দণ্ডের হচ্ছে ভরকেন্দ্র কোথায়, এর মিডিলে, গোলকের ভরকেন্দ্র কোথায়, দেখো এই যে এর মিডিলে। এখন দেখো যে আমরা যদি এই দুটো নির্ণয় করতে যাই যে গোলকের হচ্ছে ভরকেন্দ্র, দণ্ডের ভরকেন্দ্র, এবং গোলকের জন্য আলাদা কাজ আর দণ্ডের জন্য আলাদা কাজ, তাহলে আমাদের কি লাগবে বলতো? তাহলে আমাদের দণ্ডের ভর লাগবে এবং গোলকের ভর লাগবে। দণ্ডের ভর এবং গোলকের ভর কিভাবে নির্ণয় করবা বলো? দণ্ডের ভর এবং গোলকের ভর কিভাবে নির্ণয় করবা? তাহলে এটা যদি m2 দাও, এটা যদি m1 দাও, তাহলে কিভাবে লেখা যায়? এটাকে 1/9 লেখা যায়। বলো তো এটা এরকম করা যায় না যে m2 প্লাস m1 ভাগ হচ্ছে m1 ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস হচ্ছে 9 ভাগ হচ্ছে কত, দেখো ভাগ হচ্ছে 9, এটা লেখা যায়? বলো এরকম লেখা যায়? যোজন করলাম শুধু। তাহলে এই জায়গায় উপরে কি থাকবে বলো, m1 প্লাস m2, এটাকে কত কেজি লেখা যাবে, 5 কেজি। আর নিচে কি থাকে, দেখো নিচে হচ্ছে m1, এখান থাকে তাহলে কত, দেখো এই যে 10 ভাগ হচ্ছে কত, 9। তাহলে এই জায়গা থেকে m1 ইকুয়াল টু কত, 9 ইন্টু 5 ভাগ হচ্ছে কত, দেখো ভাগ হচ্ছে 10। তাহলে 5 নম কত, এটা 45 ভাগ হচ্ছে 10। তাহলে এটা কত হয়, দেখো 4.5 কেজি। তাহলে m1 ইকুয়াল টু যদি 4.5 কেজি হয়, তাহলে এখানে যদি আমরা ভ্যালুটা বসাই দিই তাহলে m2 ইকুয়াল টু কত পাবো, দেখো তো
5 মাইনাস হচ্ছে কত m1, তাহলে 5 মাইনাস কতটুক দেখো 5 মাইনাস 4.5 কেজি, তাহলে ইকুয়াল টু হচ্ছে 0 পয়েন্ট কত দেখো 5 কেজি। এখন তুমি বলো দণ্ডের ভর পাইলা, m2 ছিল কিসের ভর গোলকের ভর, তাহলে গোলকের ভর আমরা 0.5 কেজি পেয়ে গেলাম। আর দণ্ডের ভরটা আমরা কি পেয়ে গেলাম দেখো, দণ্ডের ভরটা আমরা 4 পয়েন্ট কত কেজি পেয়ে গেলাম 4.5 কেজি পেয়ে গেলাম। বোঝা গেল অঙ্কটুক? এই অংশটুক বোঝা গেছে? এইটুক যদি বুঝে থাকো তাহলে অঙ্ক হয়ে গেছে মোটামুটিভাবে, আর কিছু নাই। দেখো যে এখানে দণ্ডের ক্ষেত্রে আমরা একবার কৃতকাজ বের করব, একবার হচ্ছে কিসের ক্ষেত্রে বের করব, গোলকের ক্ষেত্রে। তো দণ্ডের ক্ষেত্রে আমরা কি ধরছিলাম, m1 ধরছিলাম নাকি m2 ধরছিলাম, দেখো m1, তাহলে দণ্ডের ক্ষেত্রে m1 ইকুয়াল টু আমরা পাইলাম 4 পয়েন্ট কত কেজি 5 কেজি, জি এর মান জানি। তো তুমি দণ্ডের ক্ষেত্রে ভর কেন্দ্রের সরণটা কতটুক পাচ্ছ দেখো তো, দেখো দণ্ডটা আগে থেকেই কতটুক উচ্চতায় ছিল, এইটুক কতটুক গোলকের ব্যাসার্ধ না, গোলকের ব্যাসার্ধ কতটুক, গোলকের ব্যাস হচ্ছে 2.5 সেন্টিমিটার, তাহলে এইটা হচ্ছে 2 পয়েন্ট কত, সরি গোলকের ব্যাস হচ্ছে 5 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত 2.5 সেন্টিমিটার, তাহলে আগে থেকেই 2.5 সেন্টিমিটার ছিল। এবং দেখো দণ্ডের দৈর্ঘ্যটা ছিল 2 মিটার, তাহলে দণ্ডের দৈর্ঘ্য যদি 2 মিটার হয় তাহলে এই যে এইটুক কত মিটার দেখো তো, এইটুক 1 মিটার না, বলো এইটুক 1 মিটার না, তাহলে ভর কেন্দ্রের সরণটা কোথা থেকে কোথা গেছে, আগে ছিল এই বিন্দুতে, এখন চলে গেছে এই যে এই বিন্দুতে, তাহলে এইটুক কি ভর কেন্দ্রের সরণ না, h1 ড্যাশ দিলাম আমরা মনে করো, বা h1 দিলাম, এটাকে কোনো প্রবলেম আছে বলো, কি বুঝতেছো? তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারবো, এটাকে দেখো, এটাকে আমরা হচ্ছে h1 দিয়ে দিলাম, তাহলে ভর কেন্দ্রের সরণটা কতটুকু, ভর কেন্দ্রের সরণটা হচ্ছে h1। তো ভর কেন্দ্রের সরণ যদি h1 হয় তাহলে h1 ইকুয়াল টু কত লিখতে পারবো আমরা, 1 মাইনাস 2.5 সেন্টিমিটার না, মানে এই যে h1 ইকুয়াল টু আমরা লিখতে পারবো 1 মিটার মাইনাস হচ্ছে 2.5 সেন্টিমিটার, তাহলে এটাকে কত লেখা যায় বলো, 1 মাইনাস 0.025, এটা বিয়োগ করলে কতটুকু পাও দেখো, 0.975 এরকম আসে না? বের করছো এটা দেখো, তাহলে অতএব কৃতকাজ W ইকুয়াল টু কত হবে আমাদের, m1g ইন্টু হচ্ছে কত দেখো h1, তাহলে এই জায়গা থেকে m1 এর ভ্যালুটা কত 4 পয়েন্ট হচ্ছে 5 কেজি, g এর ভ্যালুটা 9.8, h1 এর ভ্যালুটা কত দেখো 0.97 কত দেখো 975, এইটুক হিসেব করো, তাহলে আমরা দণ্ডের জন্য কৃতকাজটা হচ্ছে যে 2 পয়েন্ট কত 2 পয়েন্ট হচ্ছে 99 জুল পেয়ে গেলাম। তাহলে এটা কিসের জন্য কৃতকাজ পাইলা তুমি, এটা হচ্ছে দণ্ডের জন্য পাইলা। তো ওখানে কি ছিল, শুধু কি দণ্ড ছিল নাকি গোলকও ছিল? তাহলে এই জায়গা থেকে আমরা হচ্ছে আবার হচ্ছে কিসের ক্ষেত্রে বের করব দেখো, গোলকের ক্ষেত্রে হচ্ছে বের করব। গোলকের ক্ষেত্রে যদি দেখো তুমি, তাহলে গোলকের ভর m2 ইকুয়াল টু কত কেজি পাইছি আমরা, 0.5 কেজি পাইছি। এখন লাগবে আমাদের কি, লাগবে হচ্ছে h2, এটা তুমি দেখো তো এই জায়গা থেকে যে h2 কোনটুক, এই যে h2 হচ্ছে এইটুক না, বলো, তাহলে এখান থেকে দেখো এইটুক কতটুক, এইটুক হচ্ছে আমাদের 0.25 সেন্টিমিটার, 0.2 সরি 2 পয়েন্ট হচ্ছে 5 কত 2.5 সেন্টিমিটার এইটুক, তাহলে এখান দেখো এইটুক আবার কত 2.5 সেন্টিমিটার। তো দেখো তো যে আগে থেকেই হচ্ছে 2.5 সেন্টিমিটার উপরে ছিল, এখানে আবার কি এই যে এই দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে 2.5 সেন্টিমিটার উপরে আছে, তাহলে যেটা দণ্ডের দৈর্ঘ্য সেটাই কি তার এই যে ভার কেন্দ্রের সরণ না এখানে। আর তুমি যদি না বুঝো তাহলে তুমি কি করো, এই জায়গা থেকে এই জায়গা হচ্ছে পুরো দৈর্ঘ্যটা হচ্ছে নির্ণয় করো, তাহলে এই যে দণ্ডের দৈর্ঘ্য কতটুকু, দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, প্লাস হচ্ছে দেখো এই যে এখান দেখো এইটুক কত 2.5 সেন্টিমিটার, তাহলে কতটুক হয় আমাদের বলো, এই যে এইটুক হচ্ছে কত, এইটুক হচ্ছে 2.5 সেন্টিমিটার, তাহলে 2 মিটার প্লাস হচ্ছে কত 2.5 সেন্টিমিটার, তাহলে 2.025 মিটার পাইলাম না। এখন 2.025 মিটার থেকে আবার হচ্ছে এই যে এখান দেখো 0.025 মিটার হচ্ছে তুমি বাদ দাও, তাহলে কত মিটার থাকবে,
মিটারই থাকবে না। তাহলে এই জায়গা থেকে তুমি ভরকেন্দ্রের সরণটা কত মিটার লিখতে পারবা? দেখো এই জায়গা থেকে 2 মিটারই হচ্ছে লিখতে পারবা, মানে এই যে গোলকের ক্ষেত্রে। তাহলে এটার ক্ষেত্রে W2 ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো? M2G/H2। তাহলে M2 এর ভ্যালুটা কত? 0.5। G এর ভ্যালুটা কতটুকু দেখো? 9.8। আর H2 এর ভ্যালুটা কত দেখো? H2 এর ভ্যালুটা হচ্ছে 2। তাহলে এটা কত হয়? 9.8 জুল হয় না? তাহলে অতএব মোট কৃত কাজ কত বলো? মোট কৃত কাজ কত? W ইকুয়াল টু 42.99 প্লাস 9.8 জুল। তাহলে এই দুটা যদি যোগ করি আমরা, তাহলে কত পেয়ে যাব? 42 আর 10, তাহলে 51 পয়েন্ট হচ্ছে কত? 97। ও 52 পয়েন্ট হচ্ছে কত? 52 পয়েন্ট হচ্ছে 79। তাহলে এই জায়গা থেকে এইটুক যদি আমরা হিসেব করি, তাহলে আমরা পেয়ে গেলাম কত দেখো? 52 পয়েন্ট কত? 79 জুল। তাহলে এটাই মোট কৃত কাজ না? এই অঙ্কটা বোঝা গেছে? ভালোভাবে বুঝছো এই অঙ্কটা ফুললি? এটা যদি বুঝে থাকো তাহলে পরের অঙ্কটা দেখো। এখানে কি চিত্রে দণ্ডের হচ্ছে দৈর্ঘ্য দেওয়া আছে 2 মিটার এবং গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে 5 সেন্টিমিটার। এবার কিন্তু গোলকের কি দেওয়া আছে দেখো? ব্যাসার্ধটাই দেওয়া আছে, আগের মতো আর ব্যাস দেওয়া নেই। তাহলে এইটা হচ্ছে কত দেখো? 5 হচ্ছে সেন্টিমিটার। এটা কিসের ভ্যালু দেখো? আর এর ভ্যালু। দণ্ড ও গোলকের ভর যথাক্রমে 5 কেজি ও 500 গ্রাম। তাহলে দণ্ডের ভর হচ্ছে কত কেজি? দণ্ডের ভর হচ্ছে 5 কেজি। তাহলে এই জায়গা থেকে দেখো যে দণ্ডের ভর দেওয়া আছে। তাহলে দণ্ডের ভর M1 ইকুয়াল টু কত কেজি দেখো? 5 কেজি। ঠিক আছে। এখন দেখো দণ্ডের হচ্ছে আমাদের দৈর্ঘ্যটা দেওয়া আছে এখানে। দণ্ডের দৈর্ঘ্যটা কতটুকু দেওয়া আছে দেখো? L ইকুয়াল টু দেওয়া আছে 2 মিটার। এবং এখানে গোলকের ভরটাও দেওয়া আছে। গোলকের ভরটা কতটুকু দেওয়া আছে বলো? গোলকের ভর সেটা হচ্ছে আমরা M2 ধরলাম, যেটা বলা আছে 500 গ্রাম, মানে হচ্ছে 0.5 কেজি। এখন বলা আছে যে বস্তুটি আনুভূমিক অবস্থান হতে, মানে এ অবস্থা থেকে তুমি হচ্ছে এ অবস্থা নিয়ে যাবা, তাহলে কৃত কাজ কত? এবার বলো তো তুমি এইটা কিভাবে করবা? এই অঙ্কটা কি করা লাগবে তোমার? গোলকের ক্ষেত্রে তো সোজা। গোলকের ক্ষেত্রে তুমি কি করবা? ভরকেন্দ্রের সরণ তুমি দেখতে পাচ্ছ যে গোলক আগে থেকেই কত এখানে, মানে এই যে দণ্ডের দৈর্ঘ্যটাই হচ্ছে গোলকের ভরকেন্দ্রের সরণ, এটা তুমি বুঝতে পারতেছো। দণ্ডের ক্ষেত্রে কৃত কাজটা তুমি কিভাবে নির্ণয় করবা? দণ্ডের ভরকেন্দ্র কোথায় অবস্থিত? এ জুই কেমনে করবা বলো? এটা দেখো যে এই যে ভরকেন্দ্রটা কোথায় অবস্থিত বলতো? এই দণ্ডের ক্ষেত্রে এই জায়গায় না? তাহলে তোমার কোন সরণটুক প্রয়োজন? এই যে এইটুক দরকার না? এই ভ্যালুটুক দরকার না তোমার? যে এইটুক কতটুক? তো এইটুক তুমি কিভাবে নির্ণয় করবা? তুমি কি এখানের কোনো থিটা জানো? তুমি কি এই দৈর্ঘ্যটা জানো? এগুলো জানো না। তুমি জাস্ট এইটা জানো যে এইটুক হচ্ছে কত। তাহলে এবি হচ্ছে আমাদের কোনটা দেখো? এবি হচ্ছে এটা। তাহলে এই জায়গা থেকে যদি আমরা দেখি এবি এর, তাহলে আমরা কি দেখব? তাহলে আমরা এই জায়গা থেকে এই যে এবি ভাগ হচ্ছে বিসি আছে না? তো এবি এর ভ্যালুটা কত তুমি জানো? তাহলে এই জায়গা থেকে হচ্ছে এবি ভাগ কত দেখো? ভাগ হচ্ছে বিসি ইন্টু এখানে কি হচ্ছে? ডিসি হচ্ছে। তাহলে এবি এর ভ্যালুটা হচ্ছে কতটুক? 5 সেন্টিমিটার। মানে তুমি এই জায়গা থেকে 5টা রেখে দাও। সেন্টিমিটার হচ্ছে কত দেখো? 205। তাহলে উপরে হচ্ছে কি আছে? আমাদের ডিসি আছে। ডিসি এর ভ্যালুটা কতটুক দেখো? ডিসি এর ভ্যালুটা 1 মিটার না? মানে হচ্ছে 100 না? তাহলে এইটা হিসাব করলে কতটুক পাও ডি এর ভ্যালু? তাহলে 500 ভাগ হচ্ছে কত? 205। ডি ইকুয়াল টু কত পাই আমরা তাহলে? ডি ইকুয়াল টু 500 ভাগ কত দেখো? ভাগ হচ্ছে 205। তাহলে 500 ভাগ 205 সমান কতটুক পাইলা? 2.439 সেন্টিমিটার পেয়ে গেলা। তাহলে এটাকে যদি মিটারে নিই তাহলে 0.0243 হচ্ছে 9।
এত হচ্ছে মিটার পাইলাম। এখন পারবা না? বলো, এই কাজটুক যদি পেরে যাও তাহলে এখন পারবা না এটার অ্যান্সার করতে? তাহলে একবার হচ্ছে কিসের জন্য আমরা করব, দেখো দণ্ডের জন্য আমরা একবার বের করব। তাহলে দণ্ডের জন্য আমাদের কি ধরে নিলাম যে m1, তাহলে m1টা কত কেজি দেওয়া ছিল, দেখো এখানে দণ্ডের ভরটা দেওয়া ছিল 5 কেজি, তাহলে এই যে হচ্ছে 5 কেজি। তারপর এই যে ভর কেন্দ্রের সরণ, এই বের করো তো কত হয়। 0.97671, তাহলে 671, তাহলে এইটুক হিসেব করো কতটুক পাও, 47 পয়েন্ট কত দেখো 8 জুল পেয়ে গেলা। তাহলে এটা কৃতকাজ কিসের জন্য পাইলা তুমি? দণ্ডের জন্য। এখন তোমার কিসের জন্য লাগবে? এই গোলকের জন্য লাগবে না? তাহলে এখানে গোলকের জন্য, তাহলে গোলকের ভর তো আমরা জানি সেটা m2, m2 ইকুয়াল টু কত? m2 ইকুয়াল টু হচ্ছে 0.5 কেজি। গোলকের জন্য এইচ এর ভ্যালুটা কত বলতো? সরণটা পুরো দণ্ডের সমান না? পুরো দণ্ডের সমান না? দণ্ডের দৈর্ঘ্যের সমান না? তাহলে এটা কত মিটার হবে দেখো, এটা হচ্ছে 2 মিটার। তাহলে W2 ইকুয়াল টু তুমি কত লিখবা? m2g, এটা হচ্ছে h2, তাহলে h হচ্ছে কত? h2। তাহলে m2 এর ভ্যালুটা কত দেখো 0.5, g এর ভ্যালুটা হচ্ছে 9.8, আর h এর ভ্যালুটা কত দেখো, h এর ভ্যালুটা 2। তাহলে এটা হিসাব করলে আমরা কত পাই? 9.8 জুলি পাই। তাহলে অতএব মোট কৃত কাজ, মোট কৃত কাজটা হবে কত? W1 প্লাস কত দেখো, প্লাস হচ্ছে W2, তাহলে এটা কত? 47.8 প্লাস হচ্ছে কত? 9.8। তাহলে এইটুক যোগ করলে তুমি হচ্ছে মোট কৃত কাজটা হচ্ছে পেয়ে যাবে। কতটুক কাজ পাইলা? তাহলে 57 পয়েন্ট হচ্ছে 6 জুল। এটাই আনসার না? দেখো যে আমরা এখানে একটা নতুন ম্যাথে আসি। এখানে কি বলা আছে দেখো, এইটা হচ্ছে ঘনবস্তু একটা, আর এইটা হচ্ছে কি দেখো, এটা হচ্ছে একটা দণ্ড। তো বলা আছে চিত্রে ঘনবস্তুর একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেন্টিমিটার। তাহলে ঘনবস্তুর এই যে এক বাহুর দৈর্ঘ্য এইটা দেওয়া আছে a ইকুয়াল টু কত দেখো, 10 সেন্টিমিটার, এইটা বলা আছে। এবং বলা আছে দণ্ডের দৈর্ঘ্যটা হচ্ছে 50 সেন্টিমিটার। এখানে যে দণ্ডটা দেখতেছো এইটার দৈর্ঘ্য দেওয়া আছে 50 সেন্টিমিটার। দণ্ডের ভর কত কেজি? 1 কেজি। তাহলে দণ্ডটার ভর কত দেওয়া আছে দেখো, দণ্ডের ভরটা দেওয়া আছে 1 কেজি। আর এখানে যেটা তুমি ঘনক দেখতেছো, এই ঘনকটার কি দেওয়া আছে? ঘনকটার ঘনত্ব দেওয়া আছে। তাহলে রো এর ভ্যালু দেওয়া আছে 6000 কেজি পার হচ্ছে কত দেখো, কেজি পার মিটার কিউব। চিত্রের নাই উলম্ব তলে নিতে কৃত কাজ কত? কিভাবে করবা এটা? বলো। দণ্ড এবং ঘনক আলাদাভাবে বের করব। এখন ঘনকের ভরটা কিভাবে বের করবা? হ্যাঁ, তাহলে ঘনকের ভর m ইকুয়াল টু হচ্ছে কত দেখো, রো ভি। তাহলে রো এর মান তো আমরা জানি, ভি ইকুয়াল টু কত দেখো, ভি ইকুয়াল টু a কিউব না? এটা একটা ঘনক না? তাহলে রো এর মান কত? 6000 ইন্টু ভি এর মান কত দেখো তো এখানে, সরি এ এর মান কত? এর মান হচ্ছে 10 সেন্টিমিটার, মানে হচ্ছে 0.1 মিটার। তাহলে 0.1 কত কিউব। তাহলে এটা হিসেব করলে কত কেজি পাও দেখো, 1 2 3 6 কেজি না? দেখো আগে, তাহলে এটা কত পাও দেখো, এটা হচ্ছে 6 কেজি পেয়ে গেলা। তাহলে ঘনকের ভর পেয়ে গেলা। এখন ঘনকটার ক্ষেত্রে কৃত কাজ কত, আর এই যে এখান দেখো দণ্ডটার ক্ষেত্রে কৃত কাজ কত, দুইটা কৃত কাজ যদি যোগ করো তাহলে তুমি কি পেয়ে যাবে? তাহলে তুমি মোট কৃত কাজ পেয়ে যাবে না? পারবা এটা? তাহলে এটা হচ্ছে হোমওয়ার্ক, নিজে নিজে করবা বাসায়। দেখো এখানে বলা হচ্ছে চিত্রের সিলিন্ডারটির দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে এই যে এই সিলিন্ডারটা দেখতেছো, এটার দৈর্ঘ্যটা দেওয়া আছে কত? দৈর্ঘ্যটা দেওয়া আছে হচ্ছে 20 কত সেন্টিমিটার, এবং ব্যাসটা দেওয়া আছে 8 সেন্টিমিটার। হুম,
তাহলে এই যে 8 সেন্টিমিটার যদি ব্যাস হয় তাহলে 4 সেন্টিমিটার কি ব্যাসার্ধ না? সিলিন্ডারটার ভর দেওয়া আছে 800 গ্রাম, এটার ভর দেওয়া আছে কত গ্রাম? 800 গ্রাম। আনুভূমিক তল হতে উলম্ব তল নিতে কৃত কাজ কত? পারবা না। তাহলে এই জায়গা থেকে আমরা কি দেখব? এর হচ্ছে ভর কেন্দ্রের সরণ দেখব। ভর কেন্দ্রের সরণ কতটুকু নিজে নিজে করবা, তাই প্রথমগুলো হার্ড লাগছিল। হ্যাঁ, ওগুলা হার্ড, এটা হার্ডই ধরা যায়। এই যে এই অঙ্কগুলো ভুল করবে অনেকেই। হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে ই করবে। এখানে দেখো আরও একটা অঙ্কে বলা আছে আমাদের 2 মিটার দৈর্ঘ্য ও 10 কেজি ভরের একটি পিকিউ মই। তাহলে একটা মই বলে দিছে আমাদের, সেটা হচ্ছে পিকিউ। তো আমরা ধরে নিলাম যে এই যে এটা হচ্ছে একটা মই পিকিউ। হ্যাঁ বলো, 10 কেজি ভরের একটি মই। সেটা লোহারও হইতে পারে, বাঁশেরও হইতে পারে। তাহলে এইটুক কত মিটার দেখো তো? 2 মিটার বলে নাই? তাহলে এটার দৈর্ঘ্য দেওয়া আছে 2 মিটার। বলা আছে পি প্রান্ত থেকে 1.2 মিটার দূরে ভরকেন্দ্র অবস্থিত। তাহলে পি প্রান্ত এখানে। তাহলে এবার ভরকেন্দ্র তোমাকে বলেই দিছে, তাহলে আগের মতো আর 1 মিটার দূরে তুমি ভরকেন্দ্র পাবা না। কত মিটার দূরে ভরকেন্দ্র বলছে? 1.2 মিটার দূরে ভরকেন্দ্র বলছে। যেহেতু মইটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া নাই, সেহেতু আমরা কি ধরেই নেব যে এটা ভূমির সাথে কি মিশা আছে। ঠিক আছে। এখন কিউ প্রান্তে 1 কেজি ভর যুক্ত করে, এই যে দেখো কিউ প্রান্তে তুমি হচ্ছে কত কেজি ভর যুক্ত করলা? এখানে একটা, এই যে এখানে একটা হচ্ছে 1 কেজি ভর কি করলা? 1 কেজি ভর হচ্ছে যুক্ত করলা। তো 1 কেজি ভর যুক্ত করে পি প্রান্তকে ভূমিতে রেখে, এই যে পি প্রান্তটাকে তুমি হচ্ছে ভূমিতে রাখবা। দেখ কিউ প্রান্তটাকে কি করবা? দেখো এই যে ভর যুক্ত করছো 1 কেজি, তাহলে এই যে ভরটা দিয়ে দিলাম। কিউ প্রান্তটাকে তুমি হচ্ছে উপরে নিয়ে গেলা। তাহলে এই যে এই অবস্থানে নিতে কৃত কাজটা কত তোমাকে বের করতে বলছে। তাহলে এখান দেখো যে দণ্ডের ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? আলাদা কাজ বের করতে হবে। আর এইটার ক্ষেত্রে তুমি কি করবা? আলাদা কাজ বের করবা, তাই না? তাহলে এখান দেখো এই জায়গা থেকে আমরা দণ্ডের ক্ষেত্রে হচ্ছে একটা কাজ পাবো। তাহলে দণ্ডের ক্ষেত্রে M1 ইকুয়াল টু কতটুকু? একই নিয়ম আগের মতোই, একটু দেখে নাও তাহলে হচ্ছে। তাহলে এটা হচ্ছে কত কেজি? 10 কেজি। তাহলে এখান দেখো এইচ ইকুয়াল টু কত হবে? 2 ভাগ হচ্ছে 2 ইকুয়াল টু হচ্ছে 1 মিটার না? এরকম হবে কি না? এটা করলে ভুল হয়ে যাবে, কারণ ওই যে ভর কেন্দ্রের সরণ আমাদের দেওয়াই আছে। তাহলে এইচটা কোথায়? ভর কেন্দ্রটা কোথায় ছিল আমাদের? 1.2 মিটার ছিল। তাহলে এখনও ভর কেন্দ্রটা কোথায়? ভর কেন্দ্র এই যে মিডিলে না, এখানে আছে। তাহলে ভর কেন্দ্র এখনও হচ্ছে 1.2 মিটার। এই যে এই জায়গা না দেখে আবার কি 2 দিয়ে ভাগ দিয়ে অঙ্ক করো না। তাহলে 1 পয়েন্ট কত দেখো? 2 মিটার। তাহলে অতএব W1 ইকুয়াল টু কত? M1 জি কত দেখো? H1। তাহলে M1 এর ভ্যালুটা কত? 10 কেজি। জি এর মান হচ্ছে 9.8, আর এইটার মান কত দেখো? 1 পয়েন্ট হচ্ছে 2 মিটার। এইটুকু হিসাব করলে কত পাও দেখো? W1 পেয়ে গেল। তাহলে তাহলে 117 কত দেখো? 6। তাহলে এত জুল পেয়ে গেলা। এখন এই যে বস্তুটার ক্ষেত্রে তুমি কি পাবা দেখো, যে বস্তুর ক্ষেত্রে হচ্ছে কৃত কাজটা হচ্ছে কত? বস্তুটা কতটুকু উপরে উঠছে বলতো? 2 মিটারের উপরে উঠে নাই? তাহলে এইটার জন্য হচ্ছে আমরা যদি দেখি, তাহলে M2 ইকুয়াল টু হচ্ছে কত কেজি? 1 কেজি। ঠিক আছে। আর H2 ইকুয়াল টু কত মিটার দেখো? এখানে 2 মিটার পুরোটা গেছে। তাহলে অতএব W2 ইকুয়াল টু কত আমাদের? M2 জি কত দেখো? H2। তাহলে M2 এর ভ্যালুটা কত দেখো? এখানে M2 এর ভ্যালুটা 1, এটা হচ্ছে 9.8, আর এইটা হচ্ছে কত দেখো? 2। তাহলে এটা কত হয়? 19.6 জুল হয় না? তাহলে অতএব টোটাল কৃত কাজটা কত? W টোটাল ইকুয়াল টু হচ্ছে কত? W1 প্লাস হচ্ছে W2। তাহলে W1 কত পাইছিলাম? 117 কত? 6। তাহলে এখান দেখো যে এই যে, আর W2 কত? 19.6। এটা যদি যোগ করো তাহলে কত পাবো? 137.2 জুল। ঠিক আছে না? তাহলে এই টাইপের অঙ্কগুলো পারবা? ঝামেলা আছে এই টাইপের অঙ্কে কোনো?
তাহলে এরকম হচ্ছে অঙ্ক থাকতেই পারে, এগুলো নিয়ে হচ্ছে মাথা ব্যথার কিছু নাই। যদি থাকে তাহলে হচ্ছে কি এভাবে, এই যে এখান দেখো যে যত শিকল থেকে অঙ্ক করালাম, অঙ্কগুলা মূলত হচ্ছে আজকে বোঝার বিষয় ছিল, তো ওই জন্য অল্প জিনিস হয়েছে আর কি এতক্ষণ ধরে পড়ানোর পরও। তো এরপর দেখো যে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে বৃষ্টিপাতে অভিকর্ষজ বল দ্বারা কৃত কাজ বা হচ্ছে মেঘ তৈরিতে কৃত কাজ। তো বৃষ্টিপাতে অভিকর্ষজ বল দ্বারা কৃত কাজ, এটা দ্বারা কি বোঝাচ্ছে সাধারণত, যে বৃষ্টি যখন হয় তখন কি হয় বলতো, তখন অভিকর্ষজ বল দ্বারা বৃষ্টি উপর থেকে কোথায় নেমে আসে, এই যে আমাদের ভূমিতে নেমে আসে না। তো এইটা মনে করো একটা তল, এই বরাবর হচ্ছে বৃষ্টি হয়েছে, তাহলে বৃষ্টির পানিগুলা কোথায় জমা আছে, এই যে এর মধ্যে মনে করো যে জমা আছে বৃষ্টিপাত হওয়ার পর। অথবা কি হয় যে আমাদের এই যে এই সমুদ্র থেকে বা নদী নালা ডোবা থেকে এগুলা থেকে পানি কোথায় তুলে নিয়ে যায়, উপরে নিয়ে গিয়ে মেঘ আকারে কি থাকে, জমা থাকে না। তো এই যে এইটাই বলতেছে যে মেঘ থেকে হচ্ছে আমাদের কি বৃষ্টি হইতেছে, বৃষ্টি হওয়ার ফলে এই যে আমাদের ভূমিতে আসার পর কি হইতেছে মনে করো, ভূমিতে আসার পর এই যে এরকম জায়গা দখল করতেছে, তাহলে এটার ক্ষেত্রে কৃত কাজ কত এরকম। অথবা হচ্ছে কি দেখো, অথবা এই যে ভূমি থেকে পানি নিয়ে যাচ্ছে উপরে, নিয়ে যাওয়ার ক্ষেত্রে হচ্ছে কৃত কাজ হচ্ছে কত, এইটা বের করতে বলছে। তো এই যে এখানে উচ্চতা আছে না, তো মেঘের হচ্ছে আমরা গড় উচ্চতাটা হচ্ছে নিয়ে নেব। তাহলে এই যে এখান থেকে হচ্ছে আমরা ধরে নিলাম যে ভূপৃষ্ঠ হতে, কোথা হতে দেখো, মেঘ মেঘ ভূপৃষ্ঠ হতে কিসের উচ্চতা, মেঘের কেমন উচ্চতা, এটা গড় উচ্চতা। তাহলে গড় উচ্চতাটা আমরা ধরে নিলাম কতটুক দেখো, এটা হচ্ছে এইচ ধরে নিলাম। এখন দেখো এই যে মেঘ হইল, তারপর আমাদের কোথায় আসলো মেঘটা, এই যে এখানে আসছে। তো এই যে এখানে আসার ফলে তুমি মনে করো যে এই যে বলে না যে আমাদের 2 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, 1 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, এরকম বল না। তাহলে এই যে এইটা হচ্ছে দখল করলো মনে করো, মানে এতটুক কি হয়েছে, এতটুক হচ্ছে তোমার বৃষ্টিপাতের ফলে এই যে জায়গা দখল করে নিছে মেঘ, মানে পানি। এখন পানি আছে কতটুক, এইটুক। কি না, 1 সেকেন্ডে না, মনে করো বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে বৃষ্টির পানি জমা থাকে না, তো এখানে মনে করো পানি জমা আছে। তো পানি জমা থাকলে এই যে এই পৃষ্ঠের তো একটা ক্ষেত্রফল আছে নাকি, যে পৃষ্ঠে পানি জমা আছে এই পৃষ্ঠের ক্ষেত্রফল মনে করো এ, এবং বৃষ্টিপাতটা হয়েছে কতটুক, এই যে এইচ, এই যে এখান দেখো যে এর হচ্ছে ডি, মানে ডি পরিমাণ কি পুরুত্ব বিশিষ্ট হচ্ছে বৃষ্টি হয়েছে, বুঝতে পারছো। তাহলে এখানে আমরা ধরে নিলাম যে কতটুক, ডি মিলিমিটার হচ্ছে কি হয়েছে, ডি মিলিমিটার হচ্ছে বৃষ্টি হয়েছে এখানে। তো এই যে এই আয়তনটা বের করতে পারবো না আমরা, যদি এখানে ক্ষেত্রফল জানি, এখানে হচ্ছে কি ডি জানি, তাহলে আয়তন বের করতে পারবো না এই জায়গা থেকে। তাহলে এখন যদি বলা হয় যে পানি কতটুক হয়েছে, মানে বৃষ্টি কতটুক হয়েছে, তাহলে তুমি কি বের করবা এই জায়গা থেকে, পানির আয়তনটা বের করবা না। তাহলে পানির আয়তন ভি ইকুয়াল টু কত লিখতে পারবা তুমি, ভি ইকুয়াল টু এডি, এটা লিখতে পারো। তাহলে পানির আয়তন ভি ইকুয়াল টু এডি, তাহলে পানির ভর এম ইকুয়াল টু কত হবে বলো, এম ইকুয়াল টু রো ভি হবে না। তাহলে রো ভিকে কেমন লিখতে পারবো আমরা, রো এডি, এটা লিখতে পারবো। তাহলে এইটা হচ্ছে আমরা কি পেয়ে গেলাম, এটা হচ্ছে ভর পেয়ে গেলাম। তাহলে অতএব কৃতকাজ ডাব্লিউ ইকুয়াল টু আমরা কত জানি বলতো, এম জি এইচ জানি না। তাহলে এম এর জায়গায় তুমি কত লিখতে পারবা, রো, এই যে দেখো রো ভি বসাতে পারবা, বা রো এডি, রো এডি কত দেখো জিএইচ, বা এটাকে তুমি কেমন বসাতে পারতা দেখো, রো ভি হচ্ছে কত জিএইচ বসাতে পারতা। তাহলে এটাই কৃতকাজ নির্ণয়ের সূত্র না, বোঝা গেল। এই যে এই সূত্রটা জানলেই তুমি এখন এই যে মেঘ তৈরিতে কতটুকু কাজ করতে হবে, বা বৃষ্টিপাত হইলো এর ফলে কতটুকু হচ্ছে আমাদের কাজ হবে, এটা তুমি পেয়ে যাবা। তাহলে এখান থেকে ডাব্লু ইকুয়াল টু আমরা কি পেয়ে গেলাম সূত্রটা, একটা পাইলাম রো ভি হচ্ছে কত দেখো, রো ভি হচ্ছে জিএইচ, এটা পাইছি, জি আর কত দেখো এইচ, আর আরেকটা কি পাইলাম দেখো রো এডি হচ্ছে কত জিএইচ। তাহলে এটাই হচ্ছে আমাদের কি কৃতকাজের রাশিমালা মেঘ তৈরিতে। এখন এই জায়গা থেকে আমরা মেয়াদগুলা দেখবো, ছোট্ট ছোট্ট মেয়াদ। দেখো 1 কিলোমিটার স্কোয়ার জায়গা জুড়ে 2 মিলিমিটার বৃষ্টিপাত হইল,
তাহলে এই যে এখানে যে জায়গাটা আছে না, এটার ক্ষেত্রফল দেওয়া আছে। ক্ষেত্রফলটা কত দেওয়া আছে? এটা দেওয়া আছে 1 কিলোমিটার স্কোয়ার। তাহলে কতটুক বৃষ্টিপাত হলো? 2 মিলিমিটার। 2 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার অর্থ কি বলতো? 2 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার অর্থ হচ্ছে যে এই জায়গার উপরে হচ্ছে কি 2 মিলিমিটার। এই যে ডি ইকুয়াল টু কত মিলিমিটার? ডি ইকুয়াল টু হচ্ছে 2 মিলিমিটার। মানে পুরুত্ব কতটুকা বৃষ্টিটা ভূমি হতে কতটুকু উচ্চতা পর্যন্ত হয়েছে? 2 মিলিমিটার উচ্চতা পর্যন্ত হয়েছে। তাহলে এটা হচ্ছে ডি এর মান। তাহলে এই যে এটা হচ্ছে কিসের ভ্যালু? দেখো তো, এ এর ভ্যালু না? তাহলে মেঘের গড় উচ্চতা দেওয়া আছে 1 কিলোমিটার। তাহলে অভিকর্ষজ বল দ্বারা কৃত কাজ হচ্ছে কত? এটা নির্ণয় করতে বলছে। তাহলে এখানে দেখো তুমি যে কি কি নির্ণয় করতে পারবা। 1 কিলোমিটার স্কোয়ার, এটা হচ্ছে কিসের মান? এ এর মান। তাহলে এ ইকুয়াল টু হচ্ছে 1 কিলোমিটার স্কোয়ার। তাহলে 1 কিলোমিটার স্কোয়ারকে কেমন লেখা যায় দেখো তো? 10⁶ মিটার স্কোয়ার লেখা যায় না? ডি এর ভ্যালুটা কতটুক দেখো? ডি এর ভ্যালুটা হচ্ছে 2 মিলিমিটার। তাহলে 2 মিলিমিটারকে তুমি কত লিখতে পারবা দেখো? 2 × 10⁻³ মিটার, এটা লিখতে পারবা। তাহলে অতএব ভি ইকুয়াল টু কত দেখো? ভি ইকুয়াল টু এডি, এটা লেখা যায়। এর ভ্যালু কত দেখো? 10⁶। আর এর ভ্যালু কত? 2 × 10⁻³ কত দেখো? 10⁻³ হচ্ছে 3। তাহলে এই জায়গা থেকে তুমি আয়তন পেয়ে যাবে না? তাহলে এখানে কত থাকে? 2 × 10³ এটা হচ্ছে তুমি মিটার কিউবে অ্যান্সারটা পেয়ে গেলা, আয়তনটা পেয়ে গেলা। তাহলে এই যে পানির ঘনত্ব কত? রো ইকুয়াল টু, আমরা তো জানি রো ইকুয়াল টু 1000 কেজি পার কত দেখো? কেজি পার মিটার কিউব। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু তুমি কত জানো বলো? ডাব্লিউ ইকুয়াল টু mgh জানো, যেটাকে আমরা একটু আগে কি লিখলাম? রো ভি, জি কত দেখো? এইচ। রো এর মান 1000, জি এর মান কত বলো? জি এর মান, ভি এর মান কত? ভি এর মান হচ্ছে 2 × 10³। জি এর মান 9.8। আর এইচ এর মানটা কত বলো? এই যে গড় উচ্চতা বলা আছে কত? 1 কিলোমিটার। তাহলে এইচ ইকুয়াল টু কত? 1000 কত দেখো? 1000 হচ্ছে মিটার। তাহলে এখান তুমি হচ্ছে 1000 বসাই দাও। এইটুক হিসেব করলেই তুমি কৃত কাজটা পেয়ে যাবে না? তাহলে 10³ সমান হচ্ছে কত? 10⁹ তাহলে এখানে একটা কি 9.8, তাহলে এই যে 19.6কে 1.96 লেখা যায়। আর এইটা কত থাকে তাহলে? 10⁻10। তাহলে এত জুল কৃত কাজ করতে হয় না? পারবা এই টাইপের ম্যাথ? এমসিকিউ আসবে এই টাইপের ম্যাথ, দেখা যাচ্ছে এরকমও হতে পারে। কঠিন কি? সোজা আছে, কঠিন নাই কিন্তু। সোজা আছে। এই জায়গা থেকে দেখো, এখানে বলা হচ্ছে পৃথিবী থেকে 1.6 কিলোমিটার ঊর্ধ্বে কিছু পরিমাণ মেঘ থেকে। তাহলে এই যে এইচ এর মান 1.6 কিলোমিটার বলে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে কিছু পরিমাণ মেঘ থেকে বৃষ্টিপাতের ফলে সমুদ্রতলের লেভেল অবস্থিত এই যে 2.4 মিটার স্কোয়ার জায়গা জুড়ে 1.25 সেন্টিমিটার গভীরপাত জল জমে গেল। তাহলে এই জায়গা থেকে দেখো এর ভ্যালু দেওয়া আছে 2.4 কত দেখো? মিটার স্কোয়ার, ঠিক আছে? এত মিটার স্কোয়ার জায়গা জুড়ে হচ্ছে কত? এটা কিলোমিটার স্কোয়ার দেওয়া উচিত ছিল। এটা হচ্ছে কি মিটার স্কোয়ারের চাইতে কিলোমিটার দেওয়া কি ভালো হইতো না? আচ্ছা বাদ দাও, মিটারই থাক, যা আছে আছে। তাহলে 2 পয়েন্ট কত দেওয়া আছে? 2.4 মিটার দেওয়া আছে মিটার স্কোয়ার। তাহলে কতটুক বৃষ্টি হয়েছে দেখো? 1.25 সেন্টিমিটার। তাহলে 1 পয়েন্ট কত? ডি ইকুয়াল টু 1.25 সেন্টিমিটার। তাহলে ওই জলকে মেঘে তুলতে কৃত কাজ কত? পারবা না? আগের মতো করে করবা, কি বলো? পারবা তো নাকি? হ্যাঁ বলো। এবার দেখো, এবার বলা আছে যে একটি হ্রদের তলদেশ হতে 5 কেজি ভর ও 3 আপেক্ষিক গুরুত্বের একটি পাথর কি করা হলো? পাথর হচ্ছে আছে, একে 5 মিটার উপরে তুলে টেনে তুলতে কৃত কাজ হচ্ছে কত? জিনিসটা হচ্ছে এরকম যে এইটা হচ্ছে হ্রদের তলদেশ। হ্রদের তলদেশে একটা কি আছে দেখো? পাথর আছে। এই যে এটা হচ্ছে একটা পাথর। এই পাথরটা তুমি হচ্ছে তুলতেছো, তো হ্রদে তো পানি আছে নাকি? পানি আছে না? দেখো, হুম, কিছু বললা?
এটার পর ছুটে যাও। এখান দেখো, তাহলে এই জায়গা থেকে আমরা কি হ্রদের তলদেশে হচ্ছে একটা কি আছে, একটা হচ্ছে পাথর আছে, যেটার আপেক্ষিক গুরুত্ব বলতেছে। আপেক্ষিক গুরুত্ব দ্বারা কি বলো বলতো? আপেক্ষিক গুরুত্ব দ্বারা 3 আপেক্ষিক গুরুত্ব বলতে বোঝায়, আপেক্ষিক গুরুত্ব বলতে এখানে বোঝায় সাধারণত হচ্ছে তোমার ঘনত্বকে, বুঝতে পারছো? তো 3 আপেক্ষিক গুরুত্ব বলতে বোঝায় যে 3 ইন্টু 10 কিউব কেজি পার মিটার কিউব, বুঝতে পারছো? মানে এর সাথে কি থাকবে, 10 কিউব গুণ থাকবে। যত আপেক্ষিক গুরুত্ব বলবে তার সাথে তোমার কি হবে, তার সাথে হচ্ছে 10 কিউব কি হবে, 10 কিউব হচ্ছে গুণ হবে। তাহলে এই যে এই পাথরটার হচ্ছে কি দেওয়া আছে, ঘনত্ব দেওয়া আছে। তো পাথরটা যে তুমি তুলতেছো, এটা কিসের মধ্য দিয়ে তুলতেছো, পানির মধ্য দিয়ে তুলতেছো না? তো পানির মধ্য দিয়ে যদি তুলো, তাহলে এই যে 5 মিটার তুমি তুললা, তো এখানে কয়টা বল ক্রিয়া করতেছে? পাথরটা 5 মিটার তুলতে তোমার এর উপর কয়টা বল ক্রিয়া করতেছে এখানে দেখো। একটা হচ্ছে নিচের দিক বরাবর mg ক্রিয়া করতেছে, আর উপরের দিক বরাবর তুমি হচ্ছে নিজে একটা বল তৈরি করতেছো, বল প্রয়োগ করতেছো, সেটা হচ্ছে কত দেখো, f। এটা আর একটা দেখো তো, যে এখানে প্লবতা জনিত বল আছে না একটা, সেটা হচ্ছে কোন দিকে, উপর দিকে। প্লবতা পড়ছো না? তো প্লবতা জনিত বলটাকে আমরা কত ধরে নিলাম, fb ধরে নিলাম। না না, এখানকারই দেখো। তাহলে এই যে এই 5 মিটার যে তুমি তুললা, হুম হুম তো 5 মিটার যে তুমি তুললা, এই 5 মিটার তুলতে কৃতকাজ কত, এটা তোমাকে নির্ণয় করতে বলছে। তাহলে এখন দেখো এই জায়গা থেকে যে এই কৃতকাজ যে তুমি বের করবা, তাহলে কৃতকাজ বের করার জন্য তোমার হচ্ছে কি কি লাগবে। একটা হচ্ছে এফ লাগবে, এই যে তুমি হচ্ছে কি বলে টানতেছো, এই বলটা তোমার প্রয়োজন। তাহলে এই বলটা তুমি কিভাবে নির্ণয় করবা দেখো তো, এই যে এফ প্লাস হচ্ছে এফ বি ইকুয়াল টু তুমি হচ্ছে এম জি লিখতে পারবা না এই জায়গা থেকে। এখন এফ ইকুয়াল টু তাহলে তুমি কত লিখতে পারবা, এম জি মাইনাস হচ্ছে কত দেখো এফ বি। তাহলে এখান তুমি কত রাখো, এম জি রাখো। এফ বি ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা বলো, ভি রো জি, এটা লিখতে পারবা। এই রোটা কিসের বলতো, এটা হচ্ছে পানির রো। আর এই ভিটা কিসের বলতো, এই ভিটা হচ্ছে পাথরের, পাথরের হচ্ছে কি আয়তন। তাহলে এই যে পাথরের আয়তন তোমার প্রয়োজন, তাহলে এই যে ভি পাথরের আয়তন ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা, পাথরের ভর ভাগ হচ্ছে কত, পাথরের হচ্ছে ঘনত্ব, এটা লিখতে পারবা না? তো এই তো বলেই দিছে যে 3 আপেক্ষিক গুরুত্ব পাথরের বলা আছে না। তো এটার প্লবতার ক্ষেত্রে তুমি যে জানো, প্লবতার ক্ষেত্রে এই যে এফ বি ইকুয়াল টু তুমি কত জানো, এফ বি ইকুয়াল টু তুমি জানো হচ্ছে ভি রো জি। তো এই যে ভিটা হচ্ছে কিসের আয়তন, ভিটা হচ্ছে বস্তুর আয়তন। আর রোটা হচ্ছে কিসের, রোটা হচ্ছে তরলের, যে তরলে তুমি ডুবাচ্ছ সেই তরলের হচ্ছে কি ঘনত্ব। তাহলে এটার ক্ষেত্রে কি, তুমি যদি বস্তুর আয়তন বের করতে যাও, তাহলে এখান তো বস্তুর আয়তন সরাসরি নাই, তাহলে তোমাকে কি করতে হবে, এই জায়গাতে বস্তুর আয়তন বের করতে হবে। তাহলে বস্তুর আয়তন বের করতে গেলে তোমাকে এই যে বস্তুর ভর জানো, বস্তুর ঘনত্ব জানো। ঘনত্বটা কত দেখো, এই যে 3000, তাহলে 5 ভাগ 3000 সমান কত আসে দেখো। তাহলে এই জায়গা থেকে তুমি হচ্ছে আয়তনটা পেয়ে গেলা। কত পাইছো এটা, 0.013 কত দেখো 8। তাহলে এত হচ্ছে কি, এত হচ্ছে মিটার কিউব পেয়ে গেলা। এই জায়গা থেকে এই ভ্যালুটা এখানে বসাও, এই যে 5 কেজি ইন্টু হচ্ছে 9.8 মাইনাস হচ্ছে ভি রো জি। তাহলে ভি এর মানটা এই যে দেখো 0.0013 কত 8 ইন্টু এই যে রো এর মান কত বলো, এটা হচ্ছে পানির রো, তাহলে এখানে হচ্ছে 1000, আর জি এর মান কত দেখো 9.8। তাহলে এই জায়গা থেকে বের করলে তুমি এফ এর ভ্যালুটা পেয়ে যাবে না, এফটা কত পাও হিসাব করো এটুকু।
35.389, এত কি পাইলা, এত নিউটন পাইলা। তাহলে অতএব কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু আমরা কি জানি বলো, ডাব্লিউ ইকুয়াল টু এফ এইচ জানি না। তাহলে এফ এর মানটা তুমি তুমি পাইলা যে তুমি কত বলে টানছিলা উপরে, 35 পয়েন্ট কত দেখো 389 বলে হচ্ছে তুমি টানছিলা। তাহলে এই বলটার সাথে তুমি হচ্ছে কি গুণ দিবা, এই উচ্চতাটা তুমি গুণ দিবা না, যে যতটুকু উচ্চতায় তুমি নিয়ে গেছিলা। তাহলে এই জায়গা থেকে তুমি লিখতে পারবা 35 পয়েন্ট কত দেখো 389 ইন্টু তুমি 5 মিটার উপরে টেনে তুলছো। তাহলে এইটুক তুমি গুণ করো, তাহলেই তুমি কি পেয়ে যাবে দেখো, যে কতটুক কৃত কাজ করা লাগছে সেই কাজটা তুমি পেয়ে যাবে। ওয়ান পয়েন্ট 176 পয়েন্ট হচ্ছে কত দেখো 9 জুল। তাহলে এই যে একটা বস্তুকে পানির মধ্য থেকে তুলে তুমি 5 মিটার উপরে নিয়ে গেছো, তাহলে কৃত কাজ কতটুকু বের করতে বলছে দেখো। তাহলে এখানে কয়টা বল ছিল দেখো, তুমি একটা বল প্রয়োগ করতেছো নিজে, নিচের দিকে এমজি বল হচ্ছে ক্রিয়া করতেছে, তুমি উপরের দিকে তুলে টানছো, আর উপরের দিকে একটা প্লবতা আছে, প্লবতা বল আছে, প্লবতার জন্য তুমি হচ্ছে তুই কি এই বস্তুটাকে হালকা মনে করবে না, বুঝতে পারো নাই? তাহলে তোমার দিকেই বল প্রয়োগ করতেছে, তাহলে তুমি এই যে তুমি যদি এই যে বায়ুতে মনে করো তুলতা বস্তুটা, তাহলে